পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমার সত্য নেই, ধর্ম বোঝাই জীবন তরি, আজ ধর্ম আর পাপে করি। যা আমি না পারছি কাউকে বলতে, আর না পারছি কাউকে বোঝাতে, এই দুঃসহ জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিতে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। না, আপনি এখন মরবেন না মাস্টার মশাই, কারণ যমরাজ এখন নিজ কর্ম ব্যস্ত। আপনাকে নিয়ে যাওয়ার মতো সময় এখন তার হাতে নেই। তুমি এলাম না, এসে থাকতে পারলাম না মাস্টার মশাই। আপনি আমার শিক্ষাগুরু, মানে পিতৃতুল্য, তাই সন্তান তুল্য ছাত্র হিসাবে আপনাকে কেমন আছেন না আছেন সেটা দেখা তো আমার কর্তব্য। এত বড় অন্যায় ও ধর্ম পাপ করেও এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করবে কেন মাস্টার মশাই? আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন তো কি উচ্ছৃঙ্খল বর্তমানে এই ছাত্র সমাজ। একদল ডাকাতের চেয়ে একদল ছাত্র আরো বেশি ভয়ঙ্কর, কিন্তু না, তার চেয়ে আমি একটু ভালো ছাত্র বলে। চুপ করো, তোমার মতো শয়তানের মুখে ও কথা মানায় না। তুমি বর্তমান ছাত্র সমাজের একটা কলঙ্ক, বিবেকহীন জানোয়ার। মাস্টার মশাই, ফুল কলঙ্কিনী রাধা যদি আমাদের দেবী হতে পারে, তাহলে যে কোনো কলঙ্কে আমার দাগ কোথায়? তাই তো আমার বৈষ্ণব কবির ইচ্ছায় বলতে ইচ্ছে করছে, তোমারই লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে শুরু। তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। যাচ্ছি 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 মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের কথা তো আমি অমান্য করতে পারি না, কিন্তু কিন্তু অর্পিতা কোথায় মাস্টার মশাই? তাকে আমি একবার চোখের দেখা দেখেই চলে যাব। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। না 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 মাস্টার মশাই, ভয় নেই মাস্টার মশাই। আমি আমি খুব খারাপ ছেলে, আমি খুব খারাপ খারাপ কাজ করি, হ্যাঁ নিশ্চয় করি, কিন্তু অন্য বাড়িতে, আপনার বাড়িতে নইগো নইগো জয়। তোমাকে আমি অনেক আগেই চলে যেতে বলেছি সাগনে। আমি শুনতে পেয়েছি মাস্টার মশাই, কিন্তু কিন্তু আমার বুকে যে বড় ব্যথা গো মাস্টার মশাই। আপনি আমায় ভুল বুঝে আমার সাথে এমন রূঢ় আচরণ করছেন। ভালো ব্যবহার পাওয়ার মতো কোনো ভালো কাজ আপনি করেননি সাগ্নিক সামন্ত। ব্যাস মিটে গেল। তার মানে এই যে তুমি এলে, আমি তোমাকে নয়ন ভরে দেখলাম, তুমি দু চার কথা আমায় বুঝিয়ে বললে, আমি আমি পুরোপুরি বুঝে গেলাম। সাগ্নিক সামন্ত, তুই এখানে কি করতে এসেছিস? তোর আবার কি দরকার পড়লো? তাতে কি হয়েছে মাস্টার মশাই? আরে আমি তো কোনো বাঘ ভালুক নই, মানুষ, মানুষের মতো আপনি আমার গোটা কথা মন দিয়ে শুনে রাখুন মাস্টার মশাই। জানবেন, আপনি ঠিক থাকলে আমিও ঠিক আছি। একেবারে শুভ বালক খেলা হবে, খেলা খেলা।
জানোয়ারের কথা শুনে তুই কি আমার সন্দেহ করছিস? সন্দেহ নয় বাবা, সন্দেহ নয়। আমি শুধু জানতে চাইছি কি কারণে ওর কাছে, ওর মতো একটা জানোয়ারের কাছে দায়বদ্ধ তুমি। কোনো কাজ নয় রে মা, কিন্তু শয়তানটা যে কেন কথা বলে গেল সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। বাবা বুঝতে পারছো না? তুমি কিচ্ছু বুঝতে পারছো বুঝতে পারছো না নাকি বলতে চাইছো না বাবা? ও তনু, তোর কথার মধ্যেও আজ সন্দেহের সুর। না বাবা, তোমার মতো মানুষকে সন্দেহ করা আর মারতে দগ্ধে বিষ আছে, এই ভাবনার মধ্যে তো কোনো প্রভেদই নেই বাবা। তাহলে আজ এভাবে কথা বলছিস কেন? তোরা কি তোদের বাবাকেও চিনিস না? চিনি বাবা, চিনি, খুব ভালো করে চিনি। চিনি বলেই তো ভাবতে বড় কষ্ট হচ্ছে যে ওর মতো একটা জানোয়ার তোমাকে, তোমার জানছি বলেই তো এত জানতে কষ্ট হচ্ছে যে স্কুল ঘরের মধ্যে একজন ছাত্রী খুন হয়ে গেল, আর অথচ তুমি সেই স্কুলের প্রধান শিক্ষক হয়ে বিন্দু বিসঙ্গ কিচ্ছু জানতে পারলে না। আমি কার ভয়ে, কোন সে গোপন কারণে তুমি তোমার এই সত্যবাদী ইমেজকে মিথ্যা করে এরকম মৌনব্রত পালন করে চলছো বাবা? বলো বাবা বলো, তবে কি একটু আগে যে তোমাকে হুমকি দিয়ে গেল সেই আজাই খুনের পেছনে যার ভয়ে তুমি সিটিয়ে আছো, কি হলো বাবা? তুমি কি ওর ভয়ে মুখ খুলতে পারছো না? জানি না, জানি না, আমি আমি কিচ্ছু জানি না। তোরা কেউ আমায় কোনো কথা জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। বাবা তোদের কাছে আমার একটা অনুরোধ, তোরা আমায় শুধু একটু একলা থাকতে দে। বাবা একটু একলা থাকতে দে। বাবা তুমি বাবা আমি জানি এর জন্য তোরা আমাকেই দোষারোপ করবি, তবু আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। তুই তো সন্তানের বাবা নয়, তাই আমার মতো এক হতভাগ্য বাবা ছালা যন্ত্রণার কথা বাবা তুই বুঝতে পারবি না রে বাবা। বাবা তুই বুঝতে পারবি না, বাবা তুই বুঝতে পারবি না। বাবা আমি সব বুঝতে পারছি রে অর্পিতা, যে বাবা সব জানে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বাবা তার নাম বলতে পারছে না রে অর্পিতা। কিন্তু বাবাকে তো এর চেয়ে বেশি জিজ্ঞাসা করাটাও তো ঠিক নয়। কিন্তু একটু আগে ওই শ্যামসুন্দর সামন্তর বড় ছেলে এসেছিল, সাত্বিক সামন্ত, সেই বাবাকে হুমকি দিয়ে গেছে। তবে কি চমকের পকেট খুলে ওই শয়তানটাই যে বাবাকে চুপ করিয়ে রেখে নিজে সাধু সেজে এই সমাজে ঘুরে বেড়াতে চাইছে। তাই যদি হয় তাতে আমাদের কি করার আছে দাদা? তার অপরাধের কোনো প্রমাণ বা সাক্ষী তো আমাদের হাতে নেই। তাদের অপরাধের কোনো প্রমাণ সাক্ষী আমাদের হাতে নেই রে দাদা। এবার হাতে নেই বলে সে অপরাধীর অপরাধকে লঘু করে দেখা উচিত নয় অর্পিতা। প্রয়োজন হলে প্রমাণ সংগ্রহ করতে হবে। কিন্তু অপরাধী যদি কোনো প্রমাণশালী ব্যক্তি হয়, দেশের আইন প্রশাসন যদি তার কাছে মাথা নত করে থাকে, পাপেরও পাপ আছে অর্পিতা। এই পৃথিবীতে কোনো অপরাধী সবাইকে বশ করতে পারে না, আর পারে না বলেই তোমাদের মুখে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। আশা তো অনেক কিছুই করেছিলাম বন্ধু, কিন্তু তা পূরণ করতে পারছি কই? হ্যাঁ যাক, বল তুই কবে বিদেশ থেকে ফিরলি? আমি গতকাল ফিরে আজই এলাম মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে। তো হ্যাঁ রে, মাস্টার মশাই কোথায়, কেমন আছেন? বাড়িতে আছে রে, কিন্তু তার মানসিক অবস্থা কিন্তু মোটেই ভালো না রে। কেন, কি হয়েছে? কত সুন্দর ছোট্ট সুখের সংসার তোদের। সেই সুখের সংসার আজ অসুখ করেছে সুখদার। সেই জ্বালা যন্ত্রণা বাবার সাথে আমরা সবাই ভোগ করেছি। কেন, কি হয়েছে সেটা তো বলো। কি আর বলবো ভাই, মাত্র কয়েকদিন আগে এই গ্রামে চুমকি হালদার নামে এক মেয়ে স্কুল ঘরে খুন হয়, যার খুনি আজও ধরা পড়েনি। আর বাবা তো ওই স্কুলের এই হেডমাস্টার। তাহলে বুঝতেই পারছিস রে ভাই, শুধু বাবা নয় রে, আমাদের মধ্যেও কি সাসপেন্সটা চলছে। হ্যাঁ, আমি গতকাল এসে এই কথাটা শুনেছি,
কিন্তু পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এমন একটা ভাব দেখাচ্ছে যেন এই ঘটনাটা কোনো বিশেষ ঘটনাই নয়। না 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 এভাবে তো চলতে পারে না। তাতে যে অপরাধী তার দ্বিগুণ উৎসাহে অপরাধ সংগঠিত হবে, এর একটা প্রতিকার করতেই হবে। তাহলে তুই বল কিভাবে এই বিভৎস নারকীয় ঘটনার প্রতিকার? প্রতিকার করার রাস্তা তো তোরেই জানা উচিত, কারণ তুই এই হরিদেবপুর গ্রামের বাসিন্দা, আর আমি বিদেশ থেকে ফেরা এই গ্রামের দুদিনের অতিথি। বেশ, তাহলে তুইও শুনে রাখ, সত্য ন্যায় ধর্মের প্রতীক মাস্টার মশাই সত্যব্রত রায়ের ছেলে আমি অতনু রায়। বাবার দেওয়া শিক্ষাকে মস্তকে ধারণ করে, ন্যায় নীতির বর্ম পরিধান করে, ধর্মের সান্নিত খড়গ হাতে এই অন্যায় অধর্ম আর পাপের বিনাশ আমি করবই। আর প্রয়োজন হলে সেই ধর্মযজ্ঞে আমি দেব আমার জীবন আহুতি। এগিয়ে যাও বন্ধু, এগিয়ে যাও এই হরিদেবপুর গ্রামের দিকে। আর এই ধর্মযজ্ঞে তোমার পাশে কেউ না থাকলেও এই শুভময় সামন্ত নিশ্চয়ই থাকবে। কি করে থাকবে? আর কিছুদিন পরেই তো তোমাকে চলে যেতে হবে ওই বিদেশে কিংবা শহরে। যাওয়া তো উচিত, কিন্তু কি করে যাই বলো তো? কেন? তোমার উচ্চ শিক্ষা আর লোভনীয় চাকরিটা নেই? কিন্তু আমার যে মনের মানুষের আকর্ষণ যে চাকরি চেয়ে অনেক বেশি অর্পিতা। এসে সৌভাগ্যবতী যে তোমার মতো রাজপুত্রের মনটাকে জয় করতে পেরেছি। তাকে তো এত সহজে চেনা যাবে না অর্পিতা। তার ভালোবাসা যে অতল সমুদ্রের গভীর ধীর স্থির। তাহলে থাক, সেই অতুল সমুদ্রের গভীরে তো আমার ডুব দেওয়ার সাধ্য নেই। তাহলে আমি যাই। কেন সেই অতল সমুদ্রের গভীরে ডুব দিয়ে ভালোবাসার ঝিনুক থেকে এক টুকরো মুক্তর সন্ধানে আমি বারে বারে যে তোমার কাছে ছুটে আসি অর্পিতা। সেই মুক্তটা আমার মনের গভীরে নয়, তোমার বুকের মাঝে লুকিয়ে আছে শুভদা। আর সেই মুক্তকে কেন কেন তুমি আমায় আপন করে নাও না অর্পিতা? দেখো, চাঁদের আলোয় অবগাহন করতে খুব ভালো লাগে, কিন্তু তাকে কি হাতে পাওয়া যায়? কেন যায় না অর্পিতা, কেন যায় না? সেই চাঁদ তো নিজে এসে তোমার কাছে ধরা দিয়েছে অর্পিতা। তাহলে সেই চাঁদের আলো আমি দু হাতে গায়ে মেখে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো আর বলবো, ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, ছোট এই বুকে যত ভালোবাসা, চাই যে শুধু তোমাকে, চাই যে শুধু তোমাকে, ও সাথী ও তোমায়, ও গো প্রিয় তোমায়, ও সাথী ও তোমায়, ও গো প্রিয়
তাহলে নিশ্চয়ই এটা মাস্টারমশাই সত্যব্রত রায়ের বাড়ি। কি আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলেন না? এই তো, আরে আমি জন্মে ভিখারি, নামে রাজা, কাজে মহারাজা, আর নিবাস ওই মঙ্গল গ্রহ, আর বর্তমান ঠিকানা এই হরিদেবপুর গ্রাম। আপনার কথার মাঝে এত রহস্য কিসে? যা বলার আপনি সোজাসুজি বলুন তো। আরে পারি না বাদার, পারি না, এই রহস্যের ঘোর টোপে বন্দি। এই পৃথিবীতে বাঁচতে হলে নিজেকেও হতে হবে রহস্যময়। তাই তো একজন সহজ সরল সত্যনিষ্ঠ মাস্টারমশাইয়ের সাথে দেখা করতে এসুন। নিজে এতটা সহজ সরল হতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি বাবাকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এসো সুখদা, তুমি ভেতরে। আপনার এই উদার্থ কণ্ঠ, সহজ সরল বুদ্ধিদীপ্ত কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আশা করি আপনার কাজগুলো এই কথার সঙ্গে সামঞ্জস্য থাকবে। চলি, আবার দেখা হবে, আসছি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। এদেশের সাধারণ মানুষ স্বার্থান্বেষী নেতা মন্ত্রীদের মনে প্রাণে ঘৃণা করে, অথচ তাদের এই পদাঙ্ক অনুসরণ করে চলেছে। কারণ নেতাদের বাড়ির যতজন মানুষ, ততজন মানুষই কোনো না কোনো দলের সাথে যুক্ত, আর সুযোগ বুঝে কৌশলে সেই দলের দিকেই ঝুলে পড়ে। আর একই পথ অনুসরণ করে চলেছে শয়তান শ্যাম সুন্দর সামন্ত। নিজেরা বাপ ছেলে মিলে এই সমাজ সংসারটাকে দূষিত করে চলেছে। আর এক ছেলেকে পাঠিয়েছে সত্যনিষ্ঠ মাস্টারমশাইয়ের সাথে প্রেম করতে। চমৎকার শ্যাম সুন্দর সামন্ত, শয়তানিতে এবার আপনি নোবেল প্রাইজও পেয়ে যেতে পারেন। কে তুমি? আমার বাড়িতে এসে শ্যামসুন্দর সামন্তের কোনো গান গাইছো? তুমি কে? আপনার এক অবাধ্য বেপরোয়া ছাত্র স্যার, যে এক হাতে আপনার মতো পিতৃতুল্য মাস্টারমশাইয়ের পদধূলি মস্তকে ধারণ করে, আর অন্য হাতে তুলে নেয় সাগ্নিক সামন্তের দেওয়া মদের বোতল আর মানুষ খুন করা পিস্তল। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি কে? কি চাও এখানে? এই গ্রামে অনেক কিছুই স্যার আমার চাওয়ার আছে, কিন্তু কার কাছে কোনটা পাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। তাই তো ন্যায় অন্যায় ভালো মন্দ পাপ পুণ্যের কাছে আমার অবাধ বিচরণ। তোমার সে কাজে আমি বাধা দিচ্ছি না বাবা। আমি শুধু জানতে চাই তুমি আমার কাছে কি চাও? বেশি কিছু নয় স্যার, শুধু একটু অনুমতি। অনুমতি? তার মানে? হ্যাঁ স্যার, আপনার অনুমতি পেলেই আমি আপনাকে একটা উপদেশ দেবো। উপদেশ? তুমি আমাকে? বেশ, অনুমতি দিলাম। স্যার, সত্য ন্যায় ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্য ন্যায় ধর্ম ত্যাগ করা যায় না। এটা নিশ্চয়ই আপনি মানেন? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয় মানি। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মরাজা প্রতিষ্ঠা করেছিলেন, আর এক শয়তানের আদর্শে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কি করতে চাইছেন? নিজের সংসার আর ছেলে মেয়েদের বাঁচাতে। বাঁচবে না। আপনার হাজারো মিথ্যা, আপনার একটা সত্যবাদিতাও বাঁচবে না। কি বলছো বাবা তুমি? মিথ্যে কথা বলার আত্মপ্রাণীতে ভুগতে ভুগতে আপনি তথা আপনার সত্যবাদিতা ওদের পদপিষ্ট হয়ে মারা যাবে। আপনার স্বপ্ন মিথ্যার নরকে ডুবে ডুকরে ডুকরে কাঁদবে। আপনার বাঁচা আর সংসারকে বাঁচানো, তার স্বাধীনতাকে ওরা নিলাম বাজারে বিক্রি করবে। হ্যাঁ মাস্টার মশাই, তার ব্লু প্রিন্ট ওদের তৈরি হয়ে গেছে,
কিন্তু দেশে এত মানুষ থাকতে ওরা আমার উপরে চড়াও হতে চাইছে কেন? দেশে লক্ষ কোটি মানুষ থাকতে যে কারণে মা মনসা চাঁদ সদাগরের হাতে পুজো নিতে চেয়েছিল। ও ভগবান, তুমি বলে দাও এখন আমি কি করব? আপনার এই প্রশ্নের উত্তর ভগবানেরও জানা নেই স্যার, কারণ আপনার ওই নীরবতাই শয়তানরা জেনে গেছে আপনার স্বাধীনতাকে নিয়ে খেলা করা কত সহজ। তুমি বলে দাও বাবা, কি করলে আমি এই বিপদ থেকে মুক্তি পাবো? সব বিপদকে তুচ্ছ করে মাথা উঁচু করে দাঁড়ান, সত্যের ছুরি দিয়ে মিথ্যেকে কুচি কুচি করে নিজের লক্ষ্যে এগিয়ে যান। তাতে আপনি বা আপনার সংসারকে বাঁচাতে পারবেন কিনা জানি না, তবে তবে যদি মৃত্যু হয় সে মৃত্যু হবে অনেক অনেক গৌরবে। তবে তাই হোক বাবা, সত্যই হোক আমার জীবনের একমাত্র বদল। সব মিথ্যার পথরাকে মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে আমি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি সত্য ন্যায় ধর্মের রক্ষাকারী হয়ে বলবো ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত মধুর পরাভয় বাণী। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইলেও পাত অমূল্য রতন। বড় পবিত্র গ্রামেই হরিদেবপুর, তাই তো এখানকার মাটি পাথর সব সব আমার কাছে। বড়ই পবিত্র, বড়ই পবিত্র জামাই বাবু। আরে সেই জন্যই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে পথের পাশে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তা কি কেউ বলতে পারে গো? তা কি কেউ বলতে পারে? বাহ বাহ, তুমি তো বেশ দার্শনিকের মতো কথা বলো হে হরিদাস। বলি এই জ্ঞানের ভান্ডার তুমি পেলে কোথায়? আপনার কাছেই তো জামাই বাবু, আপনার কাছে। আরে আমার কাছে আপনি এই তো জ্ঞানের ভান্ডার। তবে হ্যাঁ, সেখানে জ্ঞানের চেয়ে অপকর্মের পরিমাণটাই বেশি। আরে তাই তো আমি ভগবানকে ডেকে বলি, কি বলো তুমি? ঠাকুর আমাকে ওই জ্ঞানের ছিটে ফোঁটা দিও, কিন্তু পাপের ভাগিদার করো না। কোন অন্যায় অধর্ম আর পাপ আমাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি, আর সেই জন্যই গ্রামের মানুষ শ্রদ্ধায় আমায় দেখে মাথা নত করে। একটু ভুল হলো জামাই বাবু, ওটা শ্রদ্ধায় না, ওটা ভয়ে। কারণ আপনি গ্রামের মানুষের এত সর্বনাশ করেছেন যে কি কি বললে? মানে ওই জীবটা উল্টে গেল আর কি। মানে মানুষের এত মঙ্গল করেছেন যে। আরে সেই জন্যই তো এবার আমি ভোটে দাঁড়াচ্ছি। এতদিন লক্ষ লক্ষ টাকা খরচ কিনে ভোট কিনে লুট করে অন্যের প্যাকেট ভরিয়েছি। এবার আমি ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়ে। কেন মন্ত্রী হয়েও আপনি আপনার ছেলেকে আইনের হাত থেকে রক্ষা করতে পারবেন না সামন্ত বাবু? হঠাৎ এই কথা আপনার মনে হওয়ার কারণ? হঠাৎ নয় স্যার, আইনের থেকে ধুলাতে অন্যায়কারী কিছুদিন লুকিয়ে থাকতে পারে, কিন্তু চিরকাল নয়। এটা আপনি কথাই বলেছেন দারোগা বাবু। আরে ধর্মের কল বাতাসে নড়ে। তুমি চুপ করো মূর্খ। শুনুন দারোগা বাবু, আমি শুধু এই গ্রাম নয়
গ্রামের আমার পিতা আমাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করে। আর বাড়িতে কোনোদিন অভাব অন্যায় আর পাপই থাকতে পারে না। সেটা সময় বলে দেবো স্যারকে, সূর্য কোন দিকে উঠবে। আপনি বিনা দোষে আমার ছেলেকে দোষী সাজাতে এত কসরত করছেন কেন দারোগা বাবু? আপনার ছেলে কি কেমন আর কত সুকর্মের অধিকারী সেটা আপনি নিজে ভালো করে জানেন। শুনুন, যে ছুরি দিয়ে চুমকি হালদারকে খুন করা হয়েছে সেই ছুরিটি পাওয়া গেছে আপনার বড় ছেলে সহচর লোখায় সাতরার বাড়িতে। আরে এতে কি প্রমাণ হয় যে আমার ছেলে খুনি? না এই হরিদাস আমার সঙ্গে সব সময় থাকে বলে ওকে পাগলা কুকুরে কামড় দিয়েছে, আর তার জন্য 14টা ইঞ্জেকশন নিতে হবে আমাকে। যাই বলুন দারোগা বাবু, আমার জামাই বাবুর কথায় কিন্তু লজিক আছে। তাই যে এবার উনি ভোটে জিতে মন্ত্রী হবে এ কথা অকারণে মেয়েদের দাঁত বের করে হাসার মতো সত্যি। হ্যাঁ, ওই হাসি একদিন আপনার জামাই বাবুর কান্না হয়ে ঝরে পড়বে। তখন দেখবেন ওনার বড় ছেলেকে কোমরে হাতে পায়ে সকল মেনে থানা টেনে নিয়ে যাচ্ছে। এই শালা দারোগা! শালা তোর বড্ড পার বেড়েছে তাই না রে শালা? শালা আমার নামে একটা বাজে কথা বললে তোর জিভটাই আমি ছেড়ে ফেলবো। অমন ভুল কাজ করো না ভাগনা বাবু, অমন ভুল কাজ করো না। মামা তুমি আমাকে ছেড়ে দাও। শক্তি থাকা ভালো, তার অপব্যবহার করা ভালো না। ওই শালাকে আমি দেখে নিচ্ছি মামা। মিস্টার সামন্ত, আপনি ভুলে যাবেন না আমি এই থানার ওসি মিস্টার পিপিপি আই মিন বেশি বাড়াবাড়ি করলে এই রুলার গায়ে বদলে দেবো আপনার হাত। আর তাতেও শাস্তি না হলে এনকাউন্টার করে বুঝিয়ে দেবো পুলিশ কি মা। Yes! আমি ভারত সরকারের সাথে উঠে কোনো অসুস্থ মনের পুলিশ। আমি আমার সন্তান শাস্তি করতে পারি, তেমনি পারি হয়কে লয় করতে। মনে রাখিস, তুই একটা খুন করলে হবে খুনি, আর আমি তোর মতো 5 জনকে খুন করে বলবো এনকাউন্টার। তার সামান খুব সামান। শালা শহরের বাচ্চা, তোকে বাগে পেলে আমি বুঝিয়ে দেবো আমি। শিয়ালে ধরা পাঠা, না লাগবে মায়ের ভোগে, না লাগবে মানুষে। আমি বিখ্যাত ধনী ব্যক্তি শ্যাম সুন্দর সামন্তের ছেলে। তোমার কাজ যেন যেন প্রকারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে চলা, ও কারণে তাদের পিছনে খোঁচা মেরে শত্রু বাড়ানো নয়। কিন্তু বাবা, ওই শালা প্রশাসন করি সবসময় আমাদের পেছনে পড়ে থাকে। আর সেটা ওদের ধর্ম কর্ম বর্ম। তাই তুমি সেই ধর্মকে অধর্মের পথে আর কর্মকে ভেদ করে কর্মকে নিজের দিকে আনার নামেই রাজনীতি। আর এই রাজনীতি যুদ্ধে পার হলেই আমরা হবো। ও নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না বাবা, কারণ এই হরিদেবপুর মানুষের জীবন মরণের চাবিকাঠি আমার হাতের মুঠো। কিন্তু মনে রেখো, ভোটটা ওদের হাতের মুঠো। ওরা ইচ্ছে করলে এই দিনটাকে রাতও করতে পারে। আর আমি ইচ্ছে করলে এই হরিদেবপুরকে এক রাতের মধ্যে শ্মশানে পরিণত করতে পারে। আপনার শয়তানি রক্ত আমার শরীরেও বইছে। আরে, আমাকে তো হাইলাইট না করে তুমি তোমার নিজের পথেই চলো। নিশ্চয় নিশ্চয়, নইলে পা ফসকালে দুজনেই একসঙ্গে মারা পড়বে। তখন সেই জোড়া মৃত্যুর ধকল আমরা কি করে সহ্য করব? হরিদাস, আমরা এখনো মরিনি, তাই তুমি এখনই মোড়া কান্না শুরু করে দিও না। ও তবে থাক, পরে কাঁদবো। শোনো থাকলে,
যখন প্রমাণ পেয়ে গেছে তুমি ওই চুমকি খুনের অপরাধে লোকাইকে রেস্ট করিয়ে দাও, আর ওর পরিবর্তে তুমি কলকাতাতে গুন্ডা ভাড়া করে নিয়ে এসো, যাদের উপর ভর করে আমরা এই ভোট বৈতরণী পার হব। মনে রেখো, তোমার মাথার উপর থেকে এই শ্যাম সুন্দর নামক ছত্র ছাড়া সরে গেলেও এই দেশের ছাগলগুলো বাঘ হয়ে তোমার গলা মোটকে খাবে। ওরা বাপ এলেও তোমায় বাঁচাতে পারবে না, জানো? আমি জানি বাবা, আপনার দূষিত রক্ত আমায় বেশি দিন রাখতে পারবে না। তাই তো আমি পারি না প্রদীপ হয়ে চলে এই সমাজের কিছু মঙ্গল করতে। আমি শুধু পারি প্রখর সূর্য হয়ে চলে এই সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে। আমি চলে পুড়ে ছাই হয়ে যাই। এটা অবশ্য মন্দ চিন্তা নয়, একসঙ্গেই সব লেঠা চুকে যাবে, কোনো টেনশন রইল না। মামা, আমি কি তাহলে কোনো ভুল করছি মামা? কোনো যুক্তি বা বুদ্ধি আমি তোমায় দিতে পারবো না ভাগ্নে বাবু, কারণ যুগে যুগে মামারা যে শাখের করা, ওই পিছনে বাস আর হাতে হেরাকি। তার মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না মামা। ভাগ্নে বাবু, আরে যুগে যুগে ওই যে শকুনি, কান্নামি আর কংস মামারা সবার চোখে ভিলেন বলে পরিচিত। আরে আমি কি পারবো তোমার ভালো মামা হতে? তোমায় ভালো হতে হবে না মামা, তোমায় ভালো হতে হবে না। আর আমিও তোমার ভালো ভাগ্নে হতে চাই না। আমি এই সমাজের একটা কলঙ্ক, এক বিভৎস শয়তান। সেই শয়তানের মৃত্যুটাও কিন্তু ভয়ঙ্কর, বিভৎস হয় শয়তানের শিরোমণি। পেছন থেকে তোমার বডিটা যদি এত সুন্দর হয়, তাহলে সামনের দিকটা আরো কত বেশি সুন্দর। আমাকে দেখলে শুধু তুই নয়, তোর 14 পুরুষ পর্যন্ত চমকে উঠবে রে জানোয়ার। না, আমার বাপ 14 পুরুষকে না, শুধু আমাকে চমকালেই হবে। এসো, তোমার এই শরীরে আমি একটু একটু করে স্পর্শ করে দেখে ওখান থেকে কিছু পাওয়া যায়। হ্যাঁ, চুমকি, তোমার সুইট ডার্লিং, আরে যে তোমার বুবু কহিত কানায় কানায় ভরিয়ে দিতে। আরে বন্ধু, নাও ওকে কাছে টেনে নাও। আরে এমন সুযোগ পাবে না বন্ধু। না, হতে পারে না। আমি কি তাহলে জেগে জেগে কোনো দিবাস্বপ্ন দেখছি? আমি তো ঠিকই আছি। তাহলে কি করে সম্ভব যাকে আমি নিজের হাতে ফোন করেছো? হ্যাঁ, না মানে সে কি করে সশরীরে ফিরে এলো, তাই না বন্ধু? আমি কিছুই বুঝতে পারছি না। আমার সব কিছু যেন সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। আরে সব গোলমালকে ঠিক করার জন্যই তো আমি আছি বন্ধু। আরে এখানে হয়তো মদের বোতল নেই, কিন্তু সুন্দরী নারী তো আছে। আরে সেই তোমায় মাতোয়ারা করে দেবে। কই চুমকি, নাচ গান শুরু করো আমার বন্ধুকে। ও শিওর, আমি নাচ গান করে আমার শরীরের মাদকতায় ওকে একেবারে পাগল করে দেব। কি বন্ধু, এদিকে এসো। তুমি আমাকে এত সহজে ভুলে গেছো জানলি? আমি না তোমাকে কত মনে রেখেছি জানো। এসো আমার কাছে এসো। मैं तेरी आंखों की शायल, मैं तेरी हूँ दिल के काबिल, तू मुसाफिर मैं तेरी मंजिल। इश्क दरिया की ये बहता आ, तू जा मैं ये कहता आ, बाहों में आके मिल। ओ शराबी क्या शराबी, दिल में जिसकी गम न हो, लुट गए समझो शराबी।
আমি আর সহ্য করতে পারছি না, আমি খুব ক্লান্ত। বন্ধু বন্ধু, রাতে বাগান বাড়িতে দেখা হবে। আই এম টায়ার্ড, ভেরি ভেরি টায়ার্ড। সত্যি রাজা, উই আর এ জিনিয়াস। আধুনিক যুব সমাজের আইকন তুমি, তাই তোমাকে আমার অসংখ্য সেলা। আপনি আপনি কে? আপনাকে তো ঠিক চীনে কাজ নেই মামুনি, চীনে কাজ নেই। শুধু আসল কাজটি করে যেতেই পারলেই হবে। শুধু মনে রাখো, ভাঙে যদি তরি, ছিঁড়ে যদি পাল, সাথে আছি তবু আমি এই হরিদাস পাল। রাজা, রাজা তোমার কি মনে হচ্ছে না ওই শয়তানটাই চুমকিকে নিজে হাতে খুন করেছে? তা তো এখনই বলা যাচ্ছে না ফুলকি। তাছাড়া কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। তাহলে তুমি যে এক্ষুনি বললে যে ওই চুমকিকে খুন করেছে। আরে একটা খোঁচা দিলাম, হৃদয় বিদারক খোঁচা, যা থেকে হয়তো ওর প্রকৃত সত্য বেরিয়ে আসতেও পারে। কবে কবে আসবে সেই শুভ দিন? কবে জানতে পারবো যে আমার বোনের হত্যাকারী তার সে মহাপাপের উপযুক্ত সাজা পেয়েছে? বর্দা, আমি জানি সে হারিয়ে গেছে, সে তার কোনো কিছুর বিনিময়ে আর কোনোদিন ফিরে আসবে না। তবু আমি এই মনটাকে এই বলে সান্ত্বনা দিতে। কিন্তু বর্দা, পুলিশ তো বলছে ওই লখাই সাঁতারা চুমকিকে খুন করেছে। না, মিথ্যে কথা। ওই লোকটাই ছেলেটা ভালো না হলো, ওর খুন করার মানসিকতা আমার মনকে ওর অন্তত নেই রে ভাই। কিন্তু এমনও তো হতে পারে বড়দা, এমনও তো হতে পারে যে লখাইকে দিয়ে অন্য কেউ হয়তো খুনটা করিয়েছে। সেই অন্য কেউ খুনিটাকে তো আমাদের খুঁজে বার করতে হবে। কেমন করে পারবো রাজা? যাদেরকে আমরা খুনি বলে সন্দেহ করি, তুমি তাদের সঙ্গে এক গ্লাসে বসে মদ খাও, বাজি নাচ গান দেখো, কেমন করে? আমার অঙ্কের হিসাবটা আমাকেই বসতে দাও ফুলকি। কিন্তু তোর এই হিসেবের টান করে নে, আমার ফুলকির কোনো ক্ষতি হবে না তো রাজা। সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন বর্দা। যদি যদি তেমনও কোনো দিন আসে, আমি আমার নিজের জীবন বিসর্জন করে তোদের সম্মান আমি ওর সাথেই তো আমি আছি রে ভাই। এক বোনকে হারিয়ে আমি অনেক যন্ত্রণা বুকে সহ্য করে এক ভাই সেও লোভের স্বীকারোক্তি হয়ে ওই বাড়ি ছেড়ে চলে গেছে। এ যে আমার কাছে কি বড় বড়দা, আমার ওই ছোট্ট সংসারে শত অভাবের মাঝন ছিল এই গুলামের শান্তি। কোটরিস্তের কালো হাতে সেই সুখ শান্তি কেড়ে নিয়ে আমার সংসারটাকে দুঃখে ঢেকে দিল। বর্দা, জানি না আমি সেই দুঃখের কালো মেঘ ভেদ করে কখনো সুখের সূর্য উঠবে কিনা আমি জানি না। বড়দা, আয় আয় বোন, তুই ঘরে আয়। ওকে ঘরে রেখে আমাকে যে ওই মাঠে যেতে হবে রে বোন। ওই শয়তানরা আমাদের সুখ শান্তি কেড়ে দিল, এই পেটের জ্বালাটা তো কেড়ে নিল। বড়দা, তাই শত অভাবের মাঝেও আমাকে যে ওই মাঠে যেতে হবে, ওই মাঠে আমাকে যেতে হবে। আমিও আসি রাজা। ওই আপন বলা মানুষটাকে সবসময় চোখে চোখে রাখতে হবে, তা না হলে ভাই বোন হারানোর ব্যথা ভুলতে
কখন যে কি করে ফেলে। ভুল কি তোমার? মনের মাঝে অনেক রঙিন স্বপ্ন আমার গছিয়ে উঠেছিল রাজা, কিন্তু এই সমাজের শুষ্ক রুক্ষ মরিময় মাটিতে পড়ে হয়তো সেসব স্বপ্ন আমার শেষ হয়ে গেল রাজা।